উত্তর 24 পরগনার গাড়াপোতায় সেখানে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রতারণার অভিযোগে। জালে বিজেপি কর্মী, এই সেই বিজেপি কর্মী যাকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ, কিভাবে প্রতারণা চালাতেন, কাদের সঙ্গে প্রতারণা করেছিলেন এই বিজেপি কর্মী? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁর গাড়াপোতাতে এই বিজেপি কর্মীর নাম নিমাই দাস, এবং এই নিমাই দাসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এলাকার বিভিন্ন ব্যক্তিকে অনুদান পাইয়ে দেওয়ার নাম করে তাদের অ্যাকাউন্ট নাম্বার নেন এবং তাদের আধার কার্ড নাম্বার নেন। এই আধার কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকিয়ে থাকেন এবং এই টাকা পরবর্তীতে তাদেরকে তুলতে চাপ দেয়। এরকমই সাধন দালাল বলে এক ব্যক্তিকে সাম্প্রতিক টাকা ঢুকিয়েছিল 27,874 টাকা, এবং তার কাছ থেকে 25,000 টাকা নিয়ে নেন এই নিমাই দাস, এবং তার বিরুদ্ধে পরবর্তীতে বনগাঁ থানায় এই সাধন দালাল অভিযোগ করেন। এরকমই একাধিক ব্যক্তির কাছ থেকে এরকমভাবে বিভিন্ন অনুদান পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে এই ব্যক্তি। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে দুদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বনগাঁ থানার পুলিশ তাদের বিচারক দুদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। এবং এই বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু রাজনৈতিক পারদ চড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সমস্ত কর্মচারী আছেন বা এই শ্রমজীবী মানুষ আছেন, সেই শ্রম দপ্তরের টাকাই হয়তো বা তছরূপ করেছেন এই ব্যক্তিকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করুক, তাহলে সঠিক মাথা বেরিয়ে আসবে বলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তমশ্রী, বেশ অনিরুদ্ধ। এবার দেখি যে ও সব গ্রামে গ্রামে ঢুকে প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড আর ব্যাংক ডকুমেন্টস নিচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে ওর মোবাইলের সমস্ত সব লোড করছে। গাড়াপোতা ক্যাম্পে জানিয়েছি, গাড়াপোতা ক্যাম্প বলছে যে ওদেরকে ভুল বোঝাচ্ছে, ট্রেজারি নিফটি করি। আমি চাইছি ওর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেসব ভিখারিদের কার্ড বানিয়ে দিচ্ছে। আমরা গতকাল জানতে পারলাম যে বিভিন্ন লোকের কাছ থেকে মানে যে পরিমাণ করে 30,000, কারো 27,000, কাউকে 2,000 টাকা দিয়ে এইভাবে টাকা জালিয়াতি করছে। এবং ও একটা বিজেপির নেতা, মানে ছোট লেভেলের নেতা, কিন্তু এর উপরে ওর মনে হয় খুব বড় মাপের নেতা আছে। বনগাঁ থানার তৎপরতায়, বনগাঁ আইসির তৎপরতায় কালকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে উনি যেন কঠিন থেকে কঠিনতম সাজা পাক, এবং এর যে মাথা আছে তাকে প্রশাসন ধরুক। নিমাই দাস একটা টাইমে বিজেপি করতো, দীর্ঘদিন আগে বিজেপি করতো। এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, এবং উনি কিন্তু বিজেপির কোনোরকম কোনো কর্মসূচিতে উপস্থিত থাকে না, আপনারা দেখতে পাবেন। উনি কিন্তু এই টাইপের চিটিংবাজি করার জন্য কিন্তু আমরা বিজেপি দল থেকে আস্তে আস্তে তাকে একটা সাইড করে দিয়েছি। ওটিপি শেয়ার করে ব্যাংক থেকে টাকা লোপাট, এই খবর আপনারা দেখেছেন, কিন্তু ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা। সাইবার ক্রাইম পুলিশে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরের ব্যাংকের ম্যানেজারকে ঘিরেও বিক্ষোভ গ্রাহকদের। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, দুটো বিষয় জানতে চাইবো, যে ওটিপি শেয়ার না করেও লাখ লাখ টাকা গায়েব কিভাবে সম্ভব, কি হয়েছিল, কি অভিযোগ, আর ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ কেন গ্রাহকদের? জমা রেখেছিলেন, কিন্তু তাদের টাকা হঠাৎ করে তারা দেখেন রাতারাতি কার্যত গায়েব। কারো 2বারে, কারো 4বারে, কারো 6বারে টাকা তুলে নেওয়া হয়েছে, এবং এই টাকা কারো ক্ষেত্রে পরিমাণ প্রায় 4 লক্ষ, কারো ক্ষেত্রে 2 বা 2.5 লক্ষ, সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকা ওটিপি শেয়ার না করে বা লিঙ্ক না করেই তাদের টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে। আর এরপরেই তারা যেটা বলছেন, তারা সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ করেন। তারা ব্যাংকের কাছে বারবার ঘুরছেন, ব্যাংক কর্তৃপক্ষ কিছু টাকা রিকভারি হয়েছে বলে জানিয়েছে, কিন্তু তারপরেও অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে তারা লেনদেন করতে পারছেন না, ফলে দুর্নীতি সমস্যা পড়তে হচ্ছে তাদেরকে। তারা প্রথমত ফেরত যে টাকা, সেই টাকা পাচ্ছেন না, আবার বাকি টাকা কবে ফেরত হবে তাও অনিশ্চিত। আবার এই অ্যাকাউন্ট থেকে কোন রকম লেনদেন করা যাচ্ছে না, যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে ওটিপি বা লিঙ্ক শেয়ার না করলে কখনো টাকা এইভাবে যায় না। তারা তদন্ত করে দেখছেন, এবং কিভাবে পুরো বিষয়টি হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। গীতালদহের ঘটনা, গীতালদহে বিএসএফ এর গুলিতে নিহত এক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু এক যুবকের, কিন্তু কেন গুলি চালালো বিএসএফ?
দেখো, যেটা জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একদম 0 পয়েন্টে, অর্থাৎ গীতালদহের মরাকুঠি গ্রাম, এইটি একদম 0 পয়েন্ট। এবং সেই 0 পয়েন্টে গতকাল রাতে বিএসএফ গুলি চালায়, সেই গুলিতে নিহত হয় ভারতীয় যুবক। সে একজন ভিন রাজ্যের শ্রমিক, ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, ঈদের ছুটিতে সে বাড়ি এসেছিল এবং গতকাল রাতে গুলিতে তার মৃত্যু হয়। বিএসএফের দাবি ওই যুবক ওই এলাকা দিয়ে পাচার করছিল, তাদের বিএসএফ পাচারে বাধা দিলে বিএসএফের ওপর হামলা চালায়, তারপরেই বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ। যদিও যে নিহত যুবক, বিএসএফের গুলিতে মৃত যুবক, তার পরিবারের দাবি যে সে রাতের বেলা খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বেরিয়েছিল এবং তারপরেই এই ঘটনা ঘটে। সে পাচারের সঙ্গে যুক্ত নয়, তাকে বিএসএফ জোর করে ইচ্ছা করেই গুলি করে মেরেছে। এবং এই ঘটনায় ওই পরিবারের তরফ থেকে বিএসএফের বিরুদ্ধে দিনাটা থানায় অভিযোগ জানাচ্ছে বলে ওই পরিবারের তরফে জানানো হয়েছে। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু বিএসএফের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বেশ, শুভঙ্কর। আমার ছেলে না রাতে খাওয়া দাওয়া ঘুমাইছে, স্কুলের মাঠে টাটে পুলিশ ঘুরে করে। আমার ছেলেকে বলে যে তোর বাইরে বেরিয়েস নি। এখন 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমার ছেলে বিচার আমি চাই। আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা। আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায়, ওরা গুলি করছে। বড় ছেলেকে আটকাইছে, এখন ছোট ছেলেকে ওরা মোবাইল টোবাইল টিপি নিয়ে যদি ধরছে। আমরা তো জানি ছেলে ঘরেতে আছে, কিন্তু ছেলে ঘরে নেই। ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে, বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই। বাংলাদেশ পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে সতর্ক বিএসএফ। সীমান্তে উস্কানি, আর সেই উস্কানিতে এবার বিপাকে কৃষকরা, কারণ নদিয়ার চাপড়া সীমান্তে সেখানে কৃষিকাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদিয়ার চাপড়া সীমান্তে কৃষিকাজে বিধিনিষেধ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক বিএসএফ। সীমান্তে উস্কানিতে বিপাকে কৃষকরা। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দুটো বিষয় জানতে চাইবো, যে এক, কতদিনের জন্য বন্ধ করা হয়েছে কৃষিকাজ, কি নিষেধাজ্ঞাতে ঠিক কি বলা হয়েছে, নির্দিষ্ট কোনো সময় বলা হয়েছে কিনা, আর কৃষিকাজ যদি না করেন কৃষকরা কি করবেন? দেখো, নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করা নেই, কিন্তু এখনই এই নির্দিষ্ট দেওয়ার কারণ এখন হচ্ছে পাট চাষের মরশুম। এবং এই যে ভারত বাংলাদেশ সীমান্ত চাপড়ার বিস্তীর্ণ এলাকা, এখানে প্রচুর কৃষি জমি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। এবং এখানে কিন্তু মূল অর্থকরী ফসল পাট, এবং এখানকার কৃষকরা কিন্তু পাট চাষ করেন। এবং এই পাট যেহেতু হাইটটা অনেকটা উঁচু হয়, এবং এর ফলে কিন্তু বিএসএফের নজরদারিতে সমস্যা হবে। এবং যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অবনতি হয়েছে, সেই কারণে কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এই এলাকায় যে কোনো রকম অনুপ্রবেশ রুখতে। কিন্তু এই যে উচ্চ জাতীয় যদি কোনো ফসল চাষ করা হয়, বিশেষ করে পাট চাষ করা হয়, সেক্ষেত্রে নজরদারিতে সমস্যা হবে। সেই কারণে মূলত কিন্তু পাট জাতীয় চাষকেই কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এর পাশাপাশি কলা গাছ এবং আখের চাষের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে, যদিও এখানে পাট চাষটা কিন্তু মূল অর্থকারী ফসল। এবং এর পাশাপাশি এই এলাকায় যে বিস্তীর্ণ এলাকায় যে অনেক চাষি রয়েছেন, এই যে পাট চাষ তাদের মূল পেশা, এই পাট চাষ করতে না পারলে তারা কিন্তু একটা বৃহৎ একটা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। কারণ এর উপরে যেমন কৃষিজীবীরা নির্ভর করছেন, ক্ষেত মজুররা নির্ভরশীল করছেন, এবং এর পাশাপাশি এটা পাট জাতীয় যে পণ্য তৈরি হয় বা ব্যবসায়ীরা, তারাও কিন্তু নির্ভরশীল হয়েছেন। তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক সমস্যা। বেশ, কিন্তু এই মুহূর্তে যদি আমাদের চাষ বন্ধ হয়, তাহলে আমরা খাবো কি? আমরা গরিব মানুষ, আমরা চাষের উপর আমাদের নির্ভর। সরকারের তরফ থেকে 50 মিটার বাদ দিয়ে বলে, আমরা এখানকার চাষিরা সব 50 মিটার বাদ দিয়ে চাষ করি, পাট চাষ করি। আর পাট চাষ যদি বন্ধ হয়ে যায়, আমাদের প্রথমে ক্ষেত মজুরিকে আমাদের মেহনত বন্ধ হয়ে যাবে, আমাদের অনেক অভাব দেখা যাবে। এখানে 200 মিটার বাদ গেলে অনেক জমি চলে যাবে, ওই ভিতরে তো আর জমি থাকবে না। বাইরে তো অনেক চাষি মারা যাবে, কিন্তু কয়েকশো বিঘা জমি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প থেকে আমাদের একটা দিয়েছে, চিঠি আমরা পেয়েছি, যেটা বলেছে 200 মিটারের মধ্যে পাট চাষ না করতে। ওদের মূল চাষই হচ্ছে পাট চাষ। ওর বর্ডারের ভিতরের বাইরে চাষ করতে যদি না করে দেওয়া হয়, তারা অনেক সমস্যার সম্মুখীন হবে। সেই চাষিরাও আমাদের কাছে অভিযোগ জানায়। সেই হিসাবে আমরা জেলা প্রশাসনকে ডিএম লেভেলে আমরা জানিয়েছি বিষয়টা দেখতে। আমরা বিভিন্ন
সোর্সেস থেকে এই কমপ্লেনটা পেয়েছি, এরকম একটা 50 মিটারটাকে 200 মিটার্স করা হয়েছে, তার জন্য স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে বলে সেটা আমরা যে কনসার্ন অথরিটি রয়েছে এটা বিএসএফ এর সাথে টেক আপ করবার জন্য আমরা তাদের সাথে কথা বলি।